আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। অনেকেই জানতে চেয়েছে, আমাকে কমেন্টসে জানিয়েছে আসলে মুসলিম বিবাহ আসলে কত প্রকার এবং এই বিবাহের আইনগত ফলাফলটা কি। আসলে কোন বিবাহ কিভাবে করলে সেটা আইনত হবে, আবার কোন বিবাহটি কিভাবে কোন পদ্ধতিতে করলে সেটা অনিয়মিত বিবাহ হবে, এবং কোন বিবাহটি করলে সেটা ভয়েড ম্যারেজ নামে অভিহিত হবে, অর্থাৎ বাতিল বিবাহ বলে গণ্য হবে। এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। যারা এখনো নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো সাধারণত আমাদের বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, বাংলাদেশের আইন বা শরিয়ার দিকে যদি একটু তাকাই, সেক্ষেত্রে দেখা যায় যে মুসলিম আইন অনুসারে অথবা আপনি শরিয়া বা কোরআনিক আইন অনুসারে আমরা সাধারণত বাংলাদেশে তিন ধরনের বিবাহকে দেখে থাকি। তার ভিতরে প্রথমেই রয়েছে যেমন ভ্যালিড ম্যারেজ অর্থাৎ বৈধ বিবাহ, এরপরে রয়েছে ভয়েড ম্যারেজ বাতিল বিবাহ যেটা, এরপরে ইররেগুলার ম্যারেজ রয়েছে অনিয়মিত বিবাহ যেটা। তো আসলে কোনটা কোন বিবাহ কিভাবে আমরা আসলে বুঝবো? সাধারণত যখনই বিবাহটি মুসলিম শরিয়া আইন মোতাবেক যে ইনগ্রিডিয়েন্টস বা যা কিছু প্রয়োজন এটা সবকিছু একটা বিবাহের ভিতরে থাকবে, অর্থাৎ বৈধভাবে বিবাহটি হতে গেলে যে প্রয়োজনীয় উপাদানগুলি একটা বিবাহে দরকার, সেই উপাদানগুলি যে বিবাহের মধ্যে উপস্থিত থাকবে তাকে আমরা বলবো বৈধ বিবাহ অর্থাৎ ভ্যালিড ম্যারেজ। এবং যে বিবাহটির ভিতরে একটা বৈধ বিবাহে যে উপাদানগুলি দরকার সেই উপাদানগুলি অনুপস্থিত থাকবে, তখন সেটা কিন্তু ভয়েড ম্যারেজ নামে অভিহিত হবে। যেমন একটা বিবাহে যদি দেনমোহর নির্ধারণ করা না হয় বা সেটা যদি সাক্ষী ছাড়া হয়, দেখা গেছে অনেক সময় সাক্ষী ছাড়া যদি বিবাহ হয় সেটা বিবাহ হবে কিন্তু সেটা ইররেগুলার ম্যারেজ হবে, অর্থাৎ অনিয়মিত বিবাহ। ঠিক আছে, সেটা বিবাহ হবে কিন্তু সেটা অনিয়মিত বিবাহের ভিতরে পড়বে। তো এখন আমরা জানবো যে আসলে কোন বিবাহের আইনগত ফলাফলটা কি। আসলে একটা বৈধ বিবাহের আইনগত ফলাফল কি? সাধারণত একটা বৈধ বিবাহ হলে একে অপরের উপরে কিন্তু একটা অধিকার জন্মায়। অনেক অধিকার রয়েছে এখানে। যেমন একটা বৈধ বিবাহে কিন্তু একজন নারী তার হাজবেন্ডের কাছে দেনমোহর পাওয়ার অধিকারী হয়, হাজবেন্ডের প্রপার্টির এখানে অংশীদার হয়, অর্থাৎ এখানে সে পাওয়ার অধিকারী হয়, ভরণ পোষণ পাওয়ার অধিকারী হয়। আবার অর্থাৎ একটা বৈধ বিবাহ যদি হয়ে যায় সেক্ষেত্রে সম্পূর্ণ হাজবেন্ড ওয়াইফের যে অধিকার আমরা এক্সারসাইজ করি, এই সম্পূর্ণ কিন্তু এই বৈধ বিবাহের ক্ষেত্রে এক্সারসাইজ করতে পারে, সেটা উভয়ই। তো এখানে কিন্তু যে সন্তান জন্মগ্রহণ করে একটা বৈধ বিবাহের ফলে, সেই সন্তান কিন্তু উত্তরাধিকার সূত্রে কিন্তু সম্পত্তির মালিক হয়ে যায়। আর যদি অবৈধ বিবাহ হয় অথবা বাতিল বিবাহ যদি হয়ে থাকে ভয়েড ম্যারেজ, সেক্ষেত্রে কিন্তু অনেক অধিকার থেকেই কিন্তু একজন ওয়াইফ বঞ্চিত হয়ে যায়। অর্থাৎ অবৈধ বিবাহ যেটা, অর্থাৎ ভয়েড ম্যারেজ যেটা বাতিল বিবাহ, সেটা তো বিবাহই হয়নি, তাহলে আপনার কিসের অধিকার জন্মাবে, এরকম একটা অবস্থা। তো সাধারণত এখন আমরা জানবো, আসলে দেখবো যে এখানে কি বলা হয়েছে। একটা বৈধ বিবাহের ক্ষেত্রে কোন কোন অধিকার একজন স্ত্রীর একজন হাজবেন্ডের উপরে জন্মায় এবং থাকে, সে সম্পর্কে এখন আমরা দেখব এখানে কি লেখা হয়েছে। আসলে এখানে যেটা বলা হয়েছে, একটা বৈধ বিবাহে আসলে আইনগত অনেকগুলো ফলাফল এখানে বলা হয়েছে। সেক্ষেত্রে আমি এখানে ইম্পর্টেন্ট যেগুলি সেগুলি কিন্তু আজকে আলোচনা করে দিব এই ভিডিওর মাধ্যমে। বৈধ বিবাহের ক্ষেত্রে মানে স্বামী ও স্ত্রী উভয়ের নিম্নোক্ত বিষয়গুলির অধিকারী হয়। যেমন উভয়ের মধ্যে একটা সন্তান জন্মদান আইনসঙ্গত উপায়ে হয়ে থাকে। এরপর যদি আসেন আপনি, স্ত্রী স্বামীর কাছ থেকে দেনমোহর লাভের অধিকারী হয়, যেটা আগেই বললাম আমি। স্ত্রী যদি প্রকাশ্য দেনমোহর ছাড়া বিবাহের সম্মতিও দিয়ে দেয়, তারপরেও কিন্তু স্ত্রী ওই স্বামীর কাছ থেকে দেনমোহর পাওয়ার অধিকারী।
অথবা এখানে স্বামী কিন্তু দেনমোহর দিতে বাধ্য। এরপরে আসেন আসলে স্ত্রী স্বামীর কাছ থেকে ভরণ পোষণ লাভের অধিকারী হবেন। আপনাকে কিন্তু সে আপনার হাজবেন্ড ভরণ পোষণ দিতে কিন্তু বাধ্য, দিতেই হবে, যদি সেটা বিবাহটা বৈধ বিবাহ হয়ে থাকে। বিবাহ বিচ্ছেদ অথবা স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে আবার বিবাহ করতে হলে তাকে ইদ্যত পালন করতে হবে। স্বামীর মৃত্যু যদি হয়ে যায় সেক্ষেত্রে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে এবং বিবাহ বিচ্ছেদ ঘটলে 3 মাস ইদ্যত পালন করতে হবে। এটাই কিন্তু এখানে বলা হয়েছে, এটা হচ্ছে বৈধ বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য। আবার প্রত্যেকেই তাদের রক্ত সম্পর্কের নিষিদ্ধ স্তরের আত্মীয়গণকে বিবাহ করতে পারবে না। একটা বৈধ বিবাহের ফলে এখানে আইনগত ফলাফলটা, প্রত্যেকেই তাদের, এখানে বলছি স্ত্রী তার নিজের সম্পত্তি সঠিক ব্যবহার করতে দিতে হবে। মানে হচ্ছে স্ত্রীকে আমার হাজবেন্ডের সম্পত্তি সঠিকভাবে ব্যবহার করতে দিতে হবে। স্বামী তার স্ত্রীর সম্পত্তির উপর কোনো প্রকার নিয়ন্ত্রণ থাকবে না। এরপর যেটা বলা হয়েছে উত্তরাধিকার সম্পর্কে পারস্পরিক অধিকার সৃষ্টি হয়। উত্তরাধিকার সম্পর্কে কিন্তু একে অপরের উপর পারস্পরিক একটা অধিকার সৃষ্টি হয়। এরপরে আসেন যে বাতিল বিবাহ, যেটা হচ্ছে বয়েড ম্যারেজ, যেটা বিবাহই না, এটার কি কি লিগ্যাল ইফেক্ট আছে এবং আইনগত ফলাফলটা কি সেটা এখন আমরা জানবো। তার আগে একটু জানবো আসলে বাতিল বিবাহটা কি। এখানে বলা হয়েছে এখানে বাতিল বিবাহ বস্তুত কোনো বিবাহই হয়নি। যেমন এরকম যদি হয় যে আপনি আপনার প্রতিবেশী কারো একজন স্ত্রীকে আপনি বিয়ে করেছেন, যেভাবে হোক ফুসলিয়ে বা প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক করে তাকে বিয়ে করেছেন, বর্তমানে তার হাজবেন্ড আছে, এটা সবকিছু জেনেই আপনি বিয়েটা করেছেন, এটা কিন্তু বিবাহই হয়নি, এটা কিন্তু বয়েড ম্যারেজ, এটা কিন্তু বাতিল, এটার কোনো আইনগত ইফেক্ট, লিগ্যাল ইফেক্ট কিন্তু কোনো কিছুই নেই, আপনাদের উপরে কোনো অধিকারই সৃষ্টি হয়নি, অর্থাৎ এটা বিয়েই হয়নি, যা কিছু করবেন সেটাই অবৈধ। তো এটা এখানে বলা হয়েছে বাতিল বিবাহের ফলে সন্তান জন্ম নিলে তার জারজ সন্তান নামে অভিহিত হবে। অর্থাৎ বাতিল বিবাহ করেছে না, যে বিবাহটা হয়নি আইনসম্মত, যেটা বাতিল বিবাহ বলে গণ্য, এই বিবাহের ফলে যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে কিন্তু সেটা জারজ সন্তান নামে অভিহিত হবে। এটাকে ইংলিশে বলে বাস্টার্ড। তো এরকম কিন্তু আমরা সমাজে অনেকেই দেখে থাকি। আসলে এখানে বলা হয়েছে রক্ত সম্পর্কীয় দুগ্ধজাত সম্পর্কের কারণে মাতা, আপন বোন, শাশুড়ি, দুধমাতা বা অনুরূপ কতিপয় মহিলার সাথে বিবাহ বাতিল, ঠিক আছে, এটা বাতিল বিবাহ বলে গণ্য হবে। এই ধরনের মিলনের ফলে জন্মগ্রহণকারী সন্তান অবৈধ হবে এবং কোনো আইনের দ্বারাও তাদের বৈধ করা যাবে না। এটা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে এমন কোন আইন তৈরি হয়নি যে একটা বাতিল বিবাহ, বয়েড ম্যারেজকে বৈধ বিবাহ বলে চালিয়ে দিতে পারে, এরকম কোনো আইন বাংলাদেশে তৈরি হয়নি। অন্য লোকের স্ত্রীকে যদি আপনি বিয়ে করে ফেলেন বর্তমান স্বামী থাকা অবস্থায়, তাহলে এটা কিন্তু একটা বয়েড ম্যারেজ অর্থাৎ বাতিল বিবাহ। এটার ফলে সন্তান জন্ম নিলে সেটাও জারজ সন্তান, ঠিক আছে, তো সাবধান। এরপরে এখানে আরেকটা বিবাহ সম্পর্কে বাংলাদেশে আলোচনা করা হয়েছে, যেটা হচ্ছে ইররেগুলার ম্যারেজ। এই বিবাহটা কিন্তু আমরা সচরাচর একটু সমাজে বেশি দেখে থাকি, ঠিক আছে। যেমন এরকম যদি বিবাহটি হয়ে থাকে, আপনি বিবাহ করেছেন, সাক্ষী ছাড়া বিবাহটা করেছেন, ঠিক আছে, সেটা কিন্তু বিবাহ হবে, কিন্তু এটাকে বলছে আইন অনিয়মিত বিবাহ, ইররেগুলার ম্যারেজ। তো চলুন জেনে নিই আসলে ইররেগুলার ম্যারেজটা কি এবং এটার আইনগত ফলাফল কি, সেটা এখন আমরা জানবো। এখানে বলছে যে অনিয়মিত বিবাহ হচ্ছে ফাসিদ বা বিবাহ এমন একটি বিবাহ বা সহিহ, যে বিবাহটা হচ্ছে সহিহ নয় এবং বৈধও নয়, ঠিক আছে, সেটা হচ্ছে অনিয়মিত বিবাহ, ইররেগুলার ম্যারেজ। এখানে যেটা বলা হয়েছে বিবাহ নিয়মিত হবার জন্য যেসব শর্ত রয়েছে তার যে কোনো একটির অবর্তমানেই বিয়েটি অনিয়মিত বিবাহ বলে গণ্য হবে। যেমন একটা বিয়ে তো অনেক কিছু দরকার, কবুল বলেননি, সাক্ষী নাই আপনার বিবাহের মধ্যে, তো সেক্ষেত্রে এটা কিন্তু অনিয়মিত বিবাহ বলে গণ্য হবে। এরপরে আসেন যে নিম্নলিখিত বিবাহগুলি অনিয়মিত বিবাহ। আসলে এখন এখানে আলোচনা করেছি যে আসলে কোন বিবাহগুলি অনিয়মিত বিবাহ বলে আমরা জানবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সাধারণত প্রয়োজনীয় সংখ্যক সাক্ষী ছাড়া বিবাহটা
অনিয়মিত বিবাহের আন্ডারে পড়ে যাবে। ইদ্যত পালনরত অবস্থায় কোনো নারীকে বিবাহ করলে, যেমন আপনার হাজবেন্ড মারা গেছে, এরপর আপনি 4 মাস 10 দিন অপেক্ষা করেননি, এর ভিতরে আবার অন্যজনকে বিয়ে করে ফেলেছেন, তাহলে এটা কিন্তু অনিয়মিত বিবাহ বলে গণ্য হবে। ঠিক আছে, বিবাহ বাতিল হবে না, বাস এটা কিছু একটা কাজ করলে আইনগত এটা কিন্তু ভ্যালিড ম্যারেজ করা যাবে। তো এখানে বলা হয়েছে আপনার 4 জন স্ত্রী আছে বর্তমানে, এই 4 জন থাকা অবস্থায় আপনি পঞ্চম একজনকে বিয়ে করে নিয়ে আসছেন, তো সেক্ষেত্রে এটা কিন্তু অনিয়মিত বিবাহ, ইরেগুলার ম্যারেজের ভিতরে পড়ে যাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু আপনি এই বিবাহটাকে কিন্তু আপনি ভ্যালিড ম্যারেজ করতে পারবেন। কিভাবে সেটা? যেমন আপনি এই যে আপনার 4 জন আগেই ছিল, এখান থেকে যে কোনো একজন স্ত্রীকে যদি আপনি তালাক দিয়ে দেন বা ডিভোর্স দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু বিবাহটা আপনার বৈধ বিবাহে পরিণত হবে। ঠিক আছে, আইনসম্মত বিবাহ হয়ে যাবে। কারণ আমরা জানি মুসলিম আইন অনুসারে কিন্তু একই সাথে 4 জনের বেশি ওয়াইফ রাখা যায় না। তো সেক্ষেত্রে আপনি 4 জন রেখে পরবর্তীতে আর একজন করে ফেলছেন বিয়ে, পঞ্চম বিয়ে হয়ে গেল আপনার, এখন 5 জন স্ত্রী একসাথে আপনার সাথে আছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু অনিয়মিত বিবাহ, ইরেগুলার ম্যারেজের ভিতরে পড়ে যাবে। যখনই আপনি এর ভিতর থেকে একজন ওয়াইফকে আপনি ডিভোর্স দিয়ে দিবেন, তখন কিন্তু এটা ভ্যালিড ম্যারেজ হয়ে যাবে। এরপরে আসেন, যে ক্ষেত্রে অভিভাবকের সম্মতি প্রয়োজন হয়, আপনি যদি অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ে করেন, অনেক সময় পালিয়ে বিয়ে করে আমরা জানি, দেখি না, পালিয়ে বিয়ে করেছেন, তো এটা কিন্তু ইরেগুলার ম্যারেজের ভিতরে পড়ে যাবে। যেহেতু আপনার অভিভাবকের কোনো সম্মতি নেই এই বিয়ে, অবশ্যই এটা অনিয়মিত বিয়ের ভিতরে পড়বে। এটা কিন্তু পরবর্তীতে আপনার অভিভাবক যদি সম্মতি দিয়ে দেয় বিয়ের পরে, কোনো সমস্যা থাকে না, এটা কিন্তু ভ্যালিড ম্যারেজ হয়ে যাবে। এরপরে বলছে যে অন্য ধর্মের লোকের সাথে বিবাহ, যেমন মূর্তি পূজারিনী বা অগ্নি পূজারীর সাথে বিবাহ। যেমন আপনি একটা মুসলমান ছেলে, তো সেক্ষেত্রে আপনি একজন হিন্দু মেয়েকে বিয়ে করেছেন, এটা কিন্তু নিয়মিত বিবাহ না, এটা অনিয়মিত একটা বিবাহ হয়ে গেল, এটা কিন্তু ভ্যালিড ম্যারেজ হলো না, অনিয়মিত বিবাহের ভিতরে পড়ে গেছে। তো পরবর্তীতে দেখা যায় যে ওই মেয়েটাকে, অর্থাৎ এই হিন্দু মেয়েটাকে আপনি মুসলিম ধর্ম গ্রহণ করিয়েছেন, অর্থাৎ সে ইচ্ছায় মুসলিম ধর্ম গ্রহণ করেছে, সেক্ষেত্রে কিন্তু বিবাহটি বৈধ বিবাহতে পরিণত হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু বৈধ বিবাহ হয়ে যাবে। এরপর আসেন যে এমন 2 জন মহিলা যাদের একজন পুরুষ হলে তাদের মধ্যে বিবাহ নিষিদ্ধ হতো, তাই এই ধরনের একাধিক মহিলার সাথে বিবাহ কিন্তু বৈধ না, এটা অনিয়মিত বিবাহ বলে গণ্য হবে। এরপরে আসেন যে গর্ভবতী মহিলার সাথে বিবাহ, যখন এই ধরনের গর্ভধারণ কোনো ব্যভিচারের ফলে সংঘটিত হয়নি, বুঝতে পেরেছেন যে কোনো অবৈধভাবে এই গর্ভটা হয়নি, এটা লিগ্যালি উপায় গর্ভ ধারণ করেছিল, এই অবস্থায় আপনি কাউকে বিয়ে করে ফেলেছেন, এটা বাতিল হবে না, এটা অনিয়মিত বিবাহ হবে। এরপরে বলছে যে স্ত্রী আপন বোনকে বিবাহ করেছেন, অর্থাৎ আপনার শালী, ঠিক আছে, আপনার হচ্ছে ওয়াইফের বড় বোন হতে পারে, তো আপনি বিয়ে করেছেন আপনার ওয়াইফ থাকা অবস্থায়, এটা কিন্তু অবৈধ বিবাহ হবে না, এটা কিন্তু ইররেগুলার ম্যারেজ, এটা হচ্ছে অনিয়মিত বিবাহ। তো সেক্ষেত্রে আপনি যখন শালীকে বিয়ে করেছেন, তো শালী থাকা অবস্থায় আপনার ওয়াইফকে যদি স্বাভাবিকভাবে আপনি ডিভোর্স দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু এই বিবাহটি আপনার নিয়মিত বিবাহ হয়ে গেল, অর্থাৎ ভ্যালিড ম্যারেজ হয়ে গেল। এটা সিম্পল। তো এবারে আসেন আসলে এই যে অনিয়মিত বিবাহের এটা আইনগত ফলাফলটা এখন কি, আমরা সে সম্পর্কে এখন জানবো। তো সাধারণত এখানে যেটা আলোচনা করা হয়েছে, এখানে অনেক কিছুই আলোচনা করেছে, তো আমি সংক্ষেপে আলোচনা করে দিব। সেটা হলো স্ত্রীর দেনমোহরের অধিকারী হবেন। এই অনিয়মিত বিবাহের ক্ষেত্রেও কিন্তু স্ত্রী কিন্তু দেনমোহরের টাকা পয়সা পাবে। ঠিক আছে, এরপরে বলছে যে স্ত্রী তার নির্ধারিত এবং উপযুক্ত মোহর এর মধ্যে যেটা কম সেটা নির্ধারিত হবে, অর্থাৎ সব থেকে কম যেটা সেটাই কিন্তু দেনমোহর হিসেবে পাবে। এখানে বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই, এক পক্ষ যদি বলে আমি তোমাকে তালাক দিলাম তবেই তালাক কার্যকর হবে। অনিয়মিত বিবাহের ক্ষেত্রে বলছে যে এটা আনুষ্ঠানিকভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এক পক্ষ তালাক বললেই কিন্তু তালাকটি হয়ে যাচ্ছে এই অনিয়মিত বিবাহের ক্ষেত্রে। তো এখানে আরো আলোচনা করা হয়েছে যে বৈবাহিক সম্পর্কের ফলে উভয় পক্ষ কতিপয় নারী ও পুরুষের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপনে নিষেধাজ্ঞা কার্যকরী হবে। ঠিক আছে, নিষেধাজ্ঞাও কার্যকর হয়ে যাবে। তো এখানে আরো বলা হয়েছে স্বামী স্ত্রীর যৌন মিলনের পূর্বে বিবাহের যে কোনো পক্ষ বিচ্ছেদ ঘটাতে পারে এই অনিয়মিত বিবাহের ক্ষেত্রে। স্বামী স্ত্রীর যৌন মিলন না হলে অনিয়মিত বিবাহের কোনো আইনগত প্রভাব
থাকে না। অর্থাৎ এখানে বলছে যে একটা ইররেগুলার ম্যারেজের ক্ষেত্রে, অনিয়মিত বিবাহের ক্ষেত্রে যদি আপনাদের ভিতরে ফিজিক্যাল ইন্টারকোর্স সংগঠিত না হয়, তাহলে কিন্তু এটার কোনো আইনগত আসলে ভ্যালু থাকে না। এই বিবাহটা আপনারা যে বিবাহটা করেছেন, এটার কিন্তু কোনো আপনাদের ভিতরে কোনো অধিকার জন্মালো না, এরকম একটা অবস্থা। তো আজকে আপনারা এই 3 প্রকার বিবাহের কথা জানলেন। বাংলাদেশে সাধারণত এই 3 প্রকারের বিবাহই হয়ে থাকে বেশিরভাগ। তো এটার আইনগত ফলাফল সম্পর্কে জানলেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে অন্যকে সচেতন করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।